শামলা দিঘির লাশ। গ্রামের নাম শামলা। মানচিত্রে খুঁজলে পাবে না, কারণ এই গ্রামটা শুধু দিনের আলোয় বেঁচে থাকে। রাত নামলেই শামলা অন্য কিছু হয়ে যায়। গ্রামের ঠিক মাঝখানে আছে একটা বিশাল দিঘি। লোকেরা একে বলে শামলা দিঘি। দিনে দিঘিটা একদম স্বাভাবিক, জল নীলছে, ধারে শ্যাওলা, পাড়ে কদম গাছ। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে জলটার রং বদলাতে শুরু করে। নীল থেকে কালো, কালো থেকে যেন রক্ত মেশানো অন্ধকার। গ্রামের কেউই সূর্যাস্তের পর দিঘির ধার দিয়ে যায় না, কারণ সবাই জানে শামলা দিঘিতে লাশ ভাসে। কিন্তু সমস্যা হলো, ওই লাশগুলো কারো চেনা নয়। আমি তখন সাংবাদিক, লোকাল ভৌতিক কাহিনী নিয়ে কাজ করি। একদিন এক বৃদ্ধের মুখে শামলা দিঘির গল্প শুনে কেমন যেন ভিতরটা কেঁপে উঠল। বৃদ্ধ বলেছিল, বাবা, ওই দিঘিতে যারা মরে তারা মরে না। এই কথাটা আমাকে শামলার দিকে টেনে নিয়ে যায়। আমি পৌঁছলাম বিকেলের দিকে। গ্রামটা অদ্ভুতভাবে নীরব। কুকুর নেই, পাখি নেই, শুধু বাতাসে একটা স্যাঁতসেঁতে গন্ধ, পচা শ্যাওলা আর ভেজা মাটির। আমি যখন দিঘির দিকে তাকালাম, মনে হলো জলটা আমাকে দেখছে। গ্রামের লোকজন প্রথমে কথা বলতে চায়নি। অনেক কষ্টে একজন লোক রাজি হলো। নাম তার হরিপদ মাঝি। সে বলল, প্রথম লাশ ভেসেছিল বছর 10 আগে, একটা মেয়ের। চুল পুরো জল জুড়ে ছড়ানো, চোখ খোলা কিন্তু পলক ফেলছে না। আমি জিজ্ঞেস করলাম, পুলিশ? হরিপদ হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। পুলিশ লাশ তুলেছিল, রিপোর্টে লেখা হয় ডুবে মৃত্যু। কিন্তু সমস্যা হলো। কি সমস্যা? হরিপদ ফিসফিস করে বলল, পরের সপ্তাহে একই মেয়ে আবার ভেসেছিল। সন্ধ্যা নামছিল। আমি তখনও দিঘির ধার ছাড়িনি। গ্রামের লোকেরা দরজা বন্ধ করে ফেলছে, বাতি নিভে যাচ্ছে একটার পর একটা। হঠাৎ দিঘির জলে ঢেউ উঠল। কোনো বাতাস নেই, কিন্তু জল নড়ছে। তারপর ধীরে ধীরে জলের উপর কিছু একটা ভেসে উঠল। প্রথমে মনে হলো শ্যাওলা, তারপর বুঝলাম চুল, লম্বা ভেজা চুল। আর তারপর দেখা দিল মুখটা, সাদা, অস্বাভাবিক সাদা, চোখ দুটো খোলা। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি নড়তে পারছিলাম না, শ্বাস আটকে আসছিল। হঠাৎ লাশটার ঠোঁট নড়ল। কোনো শব্দ বেরোলো না, কিন্তু আমি মাথার ভেতর শুনতে পেলাম, আমাকে তুলো। আমার পা আপনা আপনি এগিয়ে গেল। ঠিক তখনই কেউ আমার হাত ধরে টান দিল। পেছনে তাকিয়ে দেখি হরিপদ। সে ফিসফিস করে বলল, দেখো না, তাকিও না, ওরা চোখে চোখ রাখলে ছাড়ে না। সেই রাতে আমি গ্রামের এক বাড়িতে থাকলাম। কেউ ঘুমোলো না। মাঝরাতে ছপ 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 শব্দ। মনে হলো কেউ হাঁটছে। তারপর দরজায় খটখট। কেউ দরজা খোলেনি। হঠাৎ জানলার পাশে একটা ছায়া। ভেজা চুল জানলার কাঁচে লেগে গেল। আর একটা গলা, একদম কানে ফিসফিস, আমি তো বাড়ি ফিরেছি। পরদিন সকালে গ্রামের লোকেরা দিঘির ধারে ভিড় করল। আর একটা লাশ। এইবার সেটা ছিল হরিপদ। কিন্তু ভয়টা এখানে নয়। ভয়টা হলো, হরিপদ গত রাতেই আমার পাশে বসে গল্প করছিল। তার চোখ তখনও খোলা ছিল, ঠিক লাশটার মতো। আমি পালাতে চাইলাম, গ্রাম ছাড়তে, কিন্তু রাস্তা খুঁজে পেলাম না। যেদিকেই যাই ঘুরে আবার দিঘির সামনে এসে পড়ি। হঠাৎ বুঝলাম, শামলা কাউকে সহজে ছাড়ে না। দিঘির জল এবার ফুটছে, একটার পর একটা লাশ ভেসে উঠছে, পুরনো, নতুন,
কিছু মানুষের মুখ আমার পরিচিত। সবাই একসাথে মুখ খুলল আর একসাথে বলল, এখন তোমার পালা। হরিপদের লাশটা তখনও দিঘির জলে ভাসছে। গ্রামের লোকেরা কেউ কাছে যাচ্ছে না, সবাই দূরে দাঁড়িয়ে আছে, ঠিক যেন ওটা মানুষ নয়, কোনো অভিশাপ। আমি তাকিয়েছিলাম হরিপদের মুখের দিকে। গত রাতে যে মানুষটা আমার পাশে বসেছিল, যে আমাকে সাবধান করেছিল, আজ সে একটা লাশ। কিন্তু তার চোখ দুটো ঠিক আমার দিকেই তাকিয়ে। আমি চোখ সরাতে পারলাম না। হঠাৎ মনে হলো হরিপদ চোখ পলক ফেলল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গ্রামে কোনো শব্দ প্রতিধ্বনি করল না। মনে হলো শামলা শব্দ গিলে খায়। ঠিক তখনই হরিপদের লাশটা ধীরে ধীরে ঘুরে গেল আর তার ঠোঁট নড়ল। তুইও এখন এখানকার। কেউ চিৎকার করল না, কেউ অবাকও হলো না। গ্রামের লোকেরা যেন আগে থেকেই জানত। সেদিন কেউ লাশ তুলল না, পুলিশ আসেনি, ফোন কাজ করেনি, রাস্তাও যেন আরো সরু হয়ে গেছে। রাত নামার আগেই সবাই দরজা বন্ধ করল। আমি একা রয়ে গেলাম, আর শামলা দিঘি আরো কালো হয়ে উঠল। সেই রাতে ঘুম এলো না। মাঝরাতে আবার সেই শব্দ, ছপ ছপ ছপ, জল পড়া শব্দ। আমি জানলার দিকে তাকালাম। এইবার শুধু একটা ছায়া নয়, অনেকগুলো। ভেজা চুল, ঝুলে থাকা হাত, পানিতে ফুলে যাওয়া মুখ, সবাই জানলার বাইরে দাঁড়িয়ে। সবাই তাকিয়ে আছে আমার দিকে। একসাথে তারা ফিসফিস করে বলল, দরজা খোল। আমি দরজা খুলিনি, কিন্তু দরজা আপনা আপনি খুলে গেল। ঘরে ঢুকলো ঠান্ডা হাওয়া, আর সেই সঙ্গে ভেজা মাটির গন্ধ। প্রথমে ঢুকলো একটা মেয়ে, সাদা মুখ, চোখ খোলা। আমি ওকে চিনতে পারলাম। এই সেই প্রথম লাশ যার কথা হরিপদ বলেছিল। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, আমরা সবাই বাড়ি ফিরতে চেয়েছিলাম। তারপর একে একে ঢুকলো বাকিরা। সবাই একসাথে বলল, কিন্তু দিঘি আমাদের ছাড়েনি। আমি জানতে চাইলাম, কেন? ঘরের সব আলো নিভে গেল, শুধু চোখগুলো জ্বলছে। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত গলা, কারণ কেউ আমাদের গল্প শোনেনি। আমি ঘুরে তাকালাম। হরিপদ, ভেজা কাপড়, চোখ খোলা। সে আমার কাঁধে হাত রাখল। তার হাত বরফের মতো ঠান্ডা। এবার তুই লিখবি, সে বলল। পরদিন সকালে আমি আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে দেখে চমকে উঠলাম। আমার চোখ খুব বেশি খোলা, পলক ফেলতে কষ্ট হচ্ছে। গ্রামের লোকেরা আমার দিকে তাকিয়ে ফিসফিস করছে, ঠিক যেভাবে তারা লাশের দিকে তাকায়। আমি আবার দিঘির ধারে গেলাম। জলে আমার প্রতিবিম্ব পড়ল, কিন্তু প্রতিবিম্বটা একটু দেরিতে নড়ল। আমি হাত তুললাম, প্রতিবিম্ব হাসল। সেদিন সন্ধ্যায় দিঘির জলে আরেকটা দেহ ভাসল। গ্রামের লোকেরা দূর থেকে তাকিয়ে রইল। কেউ বলল, নতুন কেউ এসেছে। কেউ বলল, এও আর ফিরবে না। আর শামলা দিঘি চুপচাপ সব দেখে নিল। আজ যদি তুমি এই গল্পটা শুনে থাকো, আর কোনো রাতে জল থেকে ভেসে আসে কারো নাম, মনে রেখো, সব লাশ মরে না, কিছু লাশ শুধু অপেক্ষা করে। আর শামলা দিঘি আজও অপেক্ষা করছে।